হ্যালো গাইস, অনেক দিন পর আবার আমার এই ছোট চ্যানেলটাতে আবার ব্যাক করলাম আমার নতুন ভিডিও দিয়ে। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দ্য স্পোর্টস টেক্স 360 ফর এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আসলে ওভাবে প্রিপেয়ার্ড না, মানে কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছুই না। আসলে আমি বিগত কিছুদিন, মানে যতদিন আগে আমি আমার লাস্ট ভিডিও আপলোড করেছি, তো আগে থেকে হচ্ছে যে কি আমি এরপর একটু কিছু সময়ের জন্য গায়েব হয়ে যাই, পরে নিজের কেরিয়ার এবং এসব নিয়ে একটু ফোকাস থাকি। তবে এখন আবার জেগে উঠেছে ভিতরে সেই ওয়ার্ল্ড কাপ, আস্তে আস্তে আবার ফুটবলের সেই ক্ষুধাটা, আবার সেই ফুটবলের সেই মানে চিন্তাগুলো, যেগুলো আমি আগে একটা টাইমে করতাম বা বসে থাকতাম। তো বিগত 3 বছর ধরে অ্যানালাইসিস বা এই জিনিস জগৎ থেকে আমি একটু দূরে ছিলাম। তো আজকে আবার নতুন ভিডিওর মাধ্যমে হচ্ছে যে কি আবার ব্যাক করলাম, যে নতুন কিছু বা নতুন কিছু উপস্থাপন করব, নতুন কিছু নিয়ে আবার আলোচনা করব। তো অলরেডি থাম্বনেল দেখে এবং টাইটেল দেখে বুঝেই গেছেন যে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন মনে করেন আপনি এমন একটা দল সাপোর্ট করেন বা এমন একটা নেশনের ফ্যান, যে নেশন তার হিস্টোরিতে কখনো ওইভাবে ইম্প্যাক্ট রাখতে পারে নাই ফুটবল ইতিহাস আজ পর্যন্ত। যা তার ইতিহাসের ইম্প্যাক্ট, তা শুরু হয় 2000 পর থেকে। 2000 না, বেসিক্যালি হচ্ছে তার ইম্প্যাক্টটা শুরু হয় লেট 90s দিকে। তো এর পরে দিয়ে হচ্ছে যে কি আস্তে আস্তে ওই দলটা আসে, ফ্রেমে আসে। তারপরও ফ্রেম আসার পর আই থিঙ্ক 2006-এর ওই ইনসিডেন্সের পর থেকে, জিদানের যে ইনসিডেন্স, ওটার পর থেকে এই দলটা আবার এই জায়গা থেকে চলে যায়। এর পরবর্তীতে হচ্ছে যে কি, তো ফ্রেম এদের থেকে আবার চলে যায়। কিন্তু আস্তে আস্তে বিগত 2014-র পর থেকে নিজেদেরকে তারা যেভাবে প্রতিষ্ঠিত করছে, যেভাবে করে নিজেদেরকে একটা নতুন ব্র্যান্ড হিসেবে নতুন ভ্যালু অ্যাড করছে, এটা পুরোপুরি ভিন্ন, পুরোপুরি একটা ডিফারেন্স জিনিস। মানে এটা বলতে পারেন যে এইরকম ক্যারেক্টারিস্টিক পুরো ফুটবল ইতিহাসে তেমন কেউ দেখাতেই পারেন। আমার জানা মতো কোনো নেশন নাই যে যারা বিগত লং টার্ম, যদি আমি কাউন্ট করি, এটা 2014 থেকে 26, মানে 12টা বছর নিজেদের ফর্ম ক্লাস এগুলোকে ধরে রাখা কোনো টিমকে আমি এখন পর্যন্ত দেখি না যে করতে। জাস্ট এটার ধারে কাজ হচ্ছে কে ছিল, স্পেন ছিল, যারা হচ্ছে যে কি একটা লং টার্ম ভিশন নিয়েছিল 2008-এর ইউরো জিতে, 10-এ ওয়ার্ল্ড কাপ জিতে, 12তে তারা আবার অ্যাগেন ইউরো জিতে। মানে তাদেরটা ঠিক আছে, থ্রিপিট সেম এস আর্জেন্টিনাও এই রিসেন্টলি যেটা 2021-এ কোপা জিতে, 22-এ হচ্ছে যে কি ওয়ার্ল্ড কাপ জিতে, 24-এ হচ্ছে যে কি আবার সেম কোপা জিতে। তো তারাও একটা ডোমেস্টিক ট্রাভেল তাদের মতো কমপ্লিট করছে। কিন্তু ফ্রান্স যে জিনিসটা করতেছে, বা ফ্রান্স লিটারেলি যে জিনিসটা করবে আর আগামীতেও, এই জিনিসটা আসলে ফুটবল বিশ্ব এই জিনিসটার জন্য তৈরিই না। ফুটবল বিশ্ব এটার জন্য তৈরিই না আসলে, যে তারা কি লেভেলের সাইকোপ্যাথ এবং কি লেভেলের মেন্টালিটি মনস্টার টাইপের প্লেয়ার তারা ক্রিয়েট করতেছে ডে বাই ডে। তো এটা পুরোপুরি একটা ভিন্ন জিনিস, পুরোপুরি মানে হচ্ছে যে কি মানুষের কনসেপ্টের বাইরে। যে আমি এরকম একটা টিম, যেই টিমে আপনি যেখানে হাত দিবেন না কেন সেখানে স্টার, এবং ফ্রান্সের টিম দিয়ে আপনি অ্যাটলিস্ট আমি মনে করি 5টা টিম বানাতে পারবেন, এর থেকে সি ক্যাটাগরি ভাগ করে করে যদি নেন। মানে এরকম একটা লেভেল ফ্রান্স এখন ক্রিয়েট করে ফেলছে, যা অন্য কোনো টিম ফ্রান্সকে এই জায়গায় ধরতে পারবে না, ছুঁইতে পারবে না। একটা ডিফারেন্ট লেভেলে অপারেট করতেছে ফ্রান্স, ডিরেক্ট মেন্টালিটি অন্য লেভেলে, যার কোনো মানে এটার কোনো একটা মানে ছোট একটা লুপ হলো আপনি এটাতে খুঁজতে পারবেন না, আনটিল আনলেস যদি এরা নিজেরাই নিজেদেরকে ডুবায়, মানে এই সামনের ওয়ার্ল্ড কাপে। তো দেখেন, এত কথা বলার পিছনে হচ্ছে 2026 ওয়ার্ল্ড কাপ চলে আসতেছে, আর বেশি দেরি নাই। আমি হয়তো এখন রেগুলার হব, রেগুলার আবার চ্যানেলে ভিডিও দিব, রেগুলার আপলোড করব। তো যদি আমি আজকে যেটা আমি টপিক, যে আমার যে টপিক নিয়ে আমি আজকে আসলে কথা বলতেছি, আমি কোনো স্ক্রিপ্টেড না, কোনো স্ক্রিপ্ট কোনো কিছুই না, জাস্ট নিজের মতো করে আপনাদের সামনে বসছি যে কিছু কথা বলবো। আমি 2010 থেকে এই ফুটবল ফ্যান হিসেবে আসি। বার্সা আমার ফেভারিট কার্ড, আর্জেন্টিনা আমার ফেভারিট ন্যাশনাল টিম। তো এগুলো সব কিছু ওকে, কিন্তু তার বাইরে দুনিয়াতে সাপোজ ধরুন রিয়াল মাদ্রিদ অ্যাজ এ বেস্ট ক্লাব, আমি হয়তো মানি না, কিন্তু মানে আমার মন থেকে আমি মানি না, যেহেতু আমি বার্সা সাপোর্ট করি। কিন্তু আমি জানি যে রিয়াল মাদ্রিদ বেস্ট ক্লাব। ঠিক সেমভাবে ব্রাজিলও অ্যাজ এ গুড নেশন, কিন্তু ফ্রান্স এই রাউন্ডে যেগুলো করতেছে, এই এরাতে যেগুলো করতেছে, এগুলো ইনক্রেডিবল। মানে এগুলো কোনোভাবে ম্যাচ করার মতোই না এদের জিনিসটা। যে আমি যদি একটু পজিশন বাই পজিশন এটা আসি, দেখেন ফ্রান্সের গোলকিপারের অপশন দেখেন।
ফ্রান্সের গোলকিপার আমি ধরে নিলাম যে তাদের ফার্স্ট চয়েস গোলকিপার মাইক ম্যাকনেন। রিসেন্টলি হচ্ছে পিএসজিতে একটা গোলকিপার খেলতেছে ফ্রান্সের, যার নামটা আমার এখন মনে আসতেছে না, ওটাও কিন্তু ফ্রান্সের গোলকিপার। এর বাইরে ইংলিশ প্রিমিয়ার লিগেও ফ্রান্সের মোটামুটি আরিওলা বা এরকম অনেকগুলো গোলকিপার আছে যারা ডিসেন্ট এবং ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েসের জন্য পারফেক্ট। লরিসের পরে কিন্তু মাইক ম্যাকনেন খুবই বড় একটা নাম। এসি মিলানের হয়ে তার সিজনটা খুবই দুর্দান্ত যাচ্ছে, সে একটা বড় নাম। এরপরে যদি আমি আসি ডিফেন্সে, সেখানে তো অপশনই অপশন। আমি ধরলাম যে ফ্রান্স তাদের যদি স্কোয়াডটা বিল্ড করে, মানে তাদের স্কোয়াডটা যদি তারা তাদের মতো বিল্ড করে, সেখানে ধরেন সেন্টার ব্যাক পেয়ারিং যদি আমি আমার মতো করে চিন্তা করি, যে ধরেন ফ্রান্স টিমটার কোচ দিদিয়ার দিশামের জায়গায় আমি, হ্যাঁ গেস করেন আপনি হলে কীভাবে খেলাইতেন, আমি সেটা আপনারা কমেন্টে বলবেন। আর ধরেন আমি আমার ফ্রান্সকে আমি কন্ট্রোল করতেছি, আমি যদি হইলাম, তাহলে দেখেন উইলিয়াম সালিবা ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক, সেকেন্ড চয়েস সেন্টার ব্যাকের মধ্যে আমি উপমেকানও রাখতে পারি, অথবা লুকাস হার্নান্দেজ ইউজ করতে পারি। মাল্টিপল অপশন যদি আমি একদম কম ধরি। রাইট ব্যাকে আপনি বেনজিমান পাভারও পাচ্ছেন, জুস কুন্ডেও পাচ্ছেন। লেফট ব্যাকে আপনার থিও হার্নান্দেজ আছে, চাইলে লুকাস হার্নান্দেজকেও ইউজ করতে পারতেছেন। অপশনের কোনো অভাবই নেই। হ্যাঁ, মিডফিল্ডে দেখেন এনগোলো কান্তে সৌদি আরব থেকে আবার ব্যাক। এনগোলো কান্তের এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, যেহেতু 22-এ খেলতে পারে নাই, এটা ওর লাস্ট, কিন্তু ওর ফর্মটা দেখেন, ক্লাসটা অন্য লেভেলে অপারেট করতেছে এনগোলো কান্তে। এরপর এনগোলো কান্তের পর মিডফিল্ডে যদি আমি ধরি এনগোলো কান্তে, অগালিয়ান চুয়ামিনি, চামাভিঙ্গা। এটা চামাভিঙ্গা হয়তো স্টার্টিংয়ে থাকবে না, চুয়ামিনি এনগোলো কান্তে থাকবে, আর হয়তো র্যাবিও অথবা অন্য কোনো মিডফিল্ডার খেলাতে পারে। যদি অন্য কোনো মিডফিল্ডার খেলায় তারা তাহলে ক্যাম্প খেলাবে না। আমার যদি ওরা অন্য কোনো মিডফিল্ড খেলায়, তাহলে একটা খুব দারুণ অপশন রায়ান চার্কি, যেটা সিটিতে বলতে পারেন যে আগুনের মতো খেলা খেলতেছে, যে বল টাচ করলে আগুন হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থান। তো রায়ান চার্কি আছে ক্যাম্প খেলার জন্য, চাইলে এখানে ক্যামে অন্য প্লেয়ারও খেলা যায়। যেহেতু গ্রিজম্যান এখন অবসর, একটা বেনিফিট যে ফ্রান্সের থেকে এখন গ্রিজম্যান নাই, বেনজিমা নাই, এই জন্য হয়তো এটা তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। গ্রিজম্যান না থাকার কারণে বেনজিমা অতটা ইম্প্যাক্টফুল না হলেও, বেনজিমার ইম্প্যাক্ট অতটা না হলে গ্রিজম্যানেরটা হইতে পারে। রাইট উইংয়ে আপনার ডেম্বেলে আছে, মাইকেল ওলিসে আছে, বাইরের হয়ে কি সিজন প্রডিউস করছে। লামিন ইয়ামালের পরে যদি কোনো একটা হাই ক্লাস এই সিজন রাইট উইঙ্গার থাকে সেটা মাইকেল ওলিসে। লেফট উইংয়ে চাইলে আপনি ডেম্বেলে খেলাতে পারতেছেন, লেফট উইংয়ে চাইলে ডিজারে ডুয়ে খেলাতে পারতেছেন, চাইলে বারকোলা খেলাতে পারতেছেন। ফরওয়ার্ড অপশন দেখেন, ফরওয়ার্ডের মধ্যে হচ্ছে কি আপনার এমবাপে স্টার্ট করতে পারতেছে, চাইলে লেফট উইং থেকে স্টার্ট করতে পারতেছে। এমবাপে, কুলোমুয়ানি, মার্কাস তুরা, তারপর হচ্ছে আপনার হুগো ইকেটিকে লিভারপুলের। অপশনই অপশন, মানে এমন একটা টিম, যে টিমটা আমি মনে করি যে এইবারের ওয়ার্ল্ড কাপের জন্য আবার সেম হট ফেভারিট, আবার 1 নাম্বার ক্যান্ডিডেট, যদি ওরা নিজেদের কারণে নিজেরা না হারে। সেটা ছাড়া, এটা ছাড়া তাদেরকে দমানোর আসলে কোনো টিমের কাছে ওই স্ট্রেংথ আছে বলে আমার মনে হয় না। আর্জেন্টিনা পারছে 2022 সালে, সেটা কিন্তু 78 মিনিটের পরে গিয়ে ফ্রান্স তাদেরকে ভোগাইছে যথেষ্ট। এমন না যে তাদেরকে ভোগায় নেই, প্রচুর ভোগাইছে, কিন্তু পরবর্তীতে কি যে হয়তো বা নসিব ওই দিন আর্জেন্টিনার সাথে ছিল, সবাই প্লে করতেছিল, এ হয়তো চলে আসছে। কিন্তু এবারে ফ্রান্সকে চিন্তা করে দেখেন, এটা আরও ডেডলিয়াস ভার্সন, গতবার থেকে এটা আরও বেশি ডেডলিয়াস ভার্সন। তো আসলেই দেখা যাক ওয়ার্ল্ড কাপে কী হয়। আসলে ওয়ার্ল্ড কাপ মঞ্চ তো বলা যায় না। একটা কথা আছে যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটাও হইতে পারে। আমরা এটাও জানি যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটাও একটা প্রেডিক্টেবিলিটি আছে। এই আর কি, এটাই ছিল হচ্ছে আমার আপনাদের সাথে আজকের আলোচনা। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আমি হয়তো আসবো আরও বোঝানো ভিডিও নিয়ে আগামীতে, তখন আরও সুন্দর মডারেট কোনো কিছু নিয়ে টপিক নিয়ে আসবো। হয়তো ফেস ক্যামের সাথে আসবো না, হয়তো অন্যভাবে আসবো। তবে আজকের জন্য একটু আর কি। নমস্কার।